সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আগের ভিডিওতে হচ্ছে আমরা ইউপিএসসি সিএসসির প্রিলিমিনারি যে সিলেবাস, তো সেটা নিয়ে ডিটেলসে আমরা ভিডিও করেছি। তো এই ভিডিওতে হচ্ছে আমরা মেইনসের সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আগের দিনও আমরা বলেছিলাম যে সিলেবাসের বইয়ের কথা, তো তোমরা যারা কেনোনি প্লিজ সিলেবাসের বই কিনে নাও, তাতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? কারণ প্রিপারেশনের সময় তোমার যদি সিলেবাস থাকে হাতে, তাহলে তোমার কিন্তু কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, তুমি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো তার জন্য সিলেবাস কিন্তু দরকার। তো আগের দিনের ভিডিওতে হচ্ছে আমরা প্রিলিমিনারি সিলেবাস দেখেছিলাম, তো তারপর হচ্ছে আজকে আমরা হচ্ছে মেইন সিলেবাস থেকে শুরু করব, ঠিক আছে? তো মেইন সিলেবাসে শুরু হচ্ছে তোমার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ দিয়ে। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা হচ্ছে আমাদের বাংলা থাকবে, মানে যার যা মাতৃভাষা সেটা হচ্ছে থাকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার। আর থাকে হচ্ছে কম্পালসারি ইংলিশ, ঠিক আছে? তো 300 মার্কসের থাকে, টোটাল হচ্ছে 600 মার্কসের। তো কোয়ালিফাইং যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তাতে কী কী থাকে, ঠিক আছে? তো তাতে থাকে হচ্ছে, দেখো, ফার্স্টে বললাম 300 মার্কসের থাকে। তো এখানে লিখতে হচ্ছে তোমার কম্প্রিহেনশন থাকে, তো সেখান থেকে কম্প্রিহেনশন দেখে দেখে কোয়েশ্চেন করতে হয়, কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, সেটা থাকে। মানে বেসিক্যালি সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন যেরকম, সেগুলো থাকে। তারপর সারমর্ম লিখতে হয়, তারপরে রচনা লিখতে হয়, এই জিনিসগুলো সবই থাকে। তারপর ব্যাকরণ থাকে, সব থাকে এখানে। তো তারপরে দেখো যে জিনিসগুলো থাকে, তোমার প্রেসি রাইটিং, তারপরে থাকে হচ্ছে তোমার ভোকাবুলারি, ইউজেস অফ ভোকাবুলারি, এই জিনিসগুলো থাকে। তারপর হচ্ছে শর্ট এসে, ছোটো এসে তোমার লিখতে হয়, মানে রচনা যেটা, এই জিনিসগুলো কিন্তু থাকে। এখানে বলে দিচ্ছে যে যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে তোমার যে কোশ্চেনের টাফনেস, এটা হবে হচ্ছে তোমার সাধারণত ক্লাস 10 লেভেলের থাকে এইখানে। আর হচ্ছে তোমার এখানে কিন্তু তোমার ট্রান্সলেশনও করতে হয়, মানে বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা, দুটোতেই থাকে, দুটোই করতে হয়। এটা আমি কম্পালসারি বাংলার কথা বলছি, মানে কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পেপার আমাদের যেহেতু বাংলা হবে, তো হিন্দি যেরকম হিন্দিদেরও ঠিক সেম হবে, ট্রান্সলেশন থাকছে, ঠিক আছে? ধরো তোমার বঙ্গানুবাদ যেটা, সেটাও থাকছে, আবার ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে করা, সেগুলো থাকে। আর যে যে জিনিসগুলো বললাম, যে ব্যাকরণ থাকে, তো তারপরে তোমার রচনা থাকে, সারমর্ম থাকে, এই জিনিসগুলো কিন্তু থাকে, ঠিক আছে? তো এই হলো টোটাল হচ্ছে তোমার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। আর তোমার যে কম্পালসারি ইংলিশ, তাতেও কিন্তু এই সেম প্যাটার্ন হুবহু কপি করা হয়, ঠিক সেম জিনিসগুলো ইংলিশেও আবার থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার যেটা নাম্বার টোটাল কাউন্ট করা শুরু হচ্ছে, সেটা হচ্ছে তোমার এসে, কম্পালসারি এসে পেপার। এইখান থেকে হচ্ছে টোটাল নাম্বার কাউন্ট হওয়া শুরু হয়, মানে যে কাট অফ যে জিনিসটা আছে মেইনসের, তো নাম্বার কাউন্ট হওয়া শুরু হচ্ছে এসের থেকে। 250 মার্কসের হচ্ছে এসে হয়, তো দুটো পার্ট থাকে, সেখান থেকে একটা একটা করে নিতে হয় দুটো পার্টের থেকে। টোটাল তোমার থাকে হচ্ছে 250 মার্কসের, তাহলে 125 করে, ঠিক আছে? আর ওয়ার্ড লিমিট থাকে হচ্ছে 1200 করে, মানে একটা এসে তোমার 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে রচনা, ঠিক আছে? যেটা প্রবন্ধ বলি আমরা বাংলাতে। এই জিনিসটা গেল। এখানে হচ্ছে তুমি বাংলাতে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ধরো তুমি চাও যে পুরো এক্সামটা আমি বাংলাতে দেবো, বাংলাতে দিতে পারো, বাংলাতে এসে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইবার হচ্ছে গেল আমরা এসে পেপার, এটা গেল 250 মার্কসের। তো তারপর আসছে তোমার হচ্ছে পেপার 2, মানে জেনারেল স্টাডিজ পেপার 1, জিএস পেপার 1, যেটা জেনারেল স্টাডিজ পেপার 1কে শর্টে আমরা বলি হচ্ছে জিএস পেপার 1। তো সেই জিএস পেপার 1-এ কী কী থাকছে? তো জিএস পেপার 1-এ থাকছে হচ্ছে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, এই জিনিসগুলো থাকে। মানে বেসিক্যালি ইন্ডিয়ান কালচার থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, সোসাইটি থাকছে, এতগুলো থাকে হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 1-এ, ঠিক আছে? তো তারপরে যদি আরও ডিটেলসে যায় যে সিলেবাসে কী কী রয়েছে, তোমার ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ আর্ট ফর্মস, কী কী ইন্ডিয়ান আর্ট ফর্ম আছে, তারপরে লিটারেচার, সাহিত্য, আর্কিটেকচার, মনুমেন্ট অফ মডার্ন টাইমস, এবং মনুমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সব থাকছে। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডিল অফ দ্য 18th সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট, সিগনিফিকেন্স, ইভেন্টস, পার্সোনালিটিস। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানে হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, তোমার যেটা তোমার পলাশির যুদ্ধের পর থেকে ডাইরেক্ট কারেন্ট সিচুয়েশন অবধি পুরো থাকে। সিগনিফিকেন্ট ইভেন্ট যেগুলো রয়েছে, পার্সোনালিটি যারা রয়েছে তাদের সম্পর্কেও তোমার কিন্তু এখানে হিস্ট্রি সিলেবাসে রয়েছে। ইস্যুস, ওই ধরনের কোনো ইস্যুস নিয়ে। তারপর হচ্ছে ফ্রিডম স্ট্রাগল, মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। তো স্বাধীনতা সংগ্রাম নিয়ে ইট ভেরিয়াস স্টেজেস, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্টেজগুলো কী কী সেই সম্পর্কে, অ্যান্ড ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, এবং সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে যে সকল কন্ট্রিবিউশন রয়েছে, মানে আমাদের ফ্রিডম স্ট্রাগলে, আমাদের স্বাধীনতা সংগ্রামে, সেই সম্পর্কে সব কিছু। তারপরে তোমার গেল পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসিডারেশন অ্যান্ড দ্য রিঅর্গানাইজেশন উইদিন দ্য কান্ট্রি,
মানে আমাদের স্বাধীনতার পরের যে ইতিহাস সেটাও কিন্তু এই পার্টে কিন্তু রয়েছে হিস্ট্রির। ঠিক আছে, মানে স্বাধীনতার পর থেকে বর্তমান কাল অবধি যে স্টেপগুলো ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো রয়েছে তাও কিন্তু এখানে চলে আসছে। এরপর দেখো হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ইনক্লুড ইভেন্ট অফ দ্য 18th সেঞ্চুরি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরে এটা তো গেল ইন্ডিয়ান হিস্ট্রি, এবার হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি আসছে, মানে বিশ্বের ইতিহাস। তো সেখানে তোমার 18th সেঞ্চুরি থেকে অষ্টাদশ শতাব্দী থেকে শিল্প বিপ্লব, তারপরে হচ্ছে আমাদের যে বিশ্বযুদ্ধ, ঠিক আছে, তারপরে হচ্ছে ন্যাশনাল বাউন্ডারি, কোন কোন জায়গায় কীরকমভাবে এসছে, কলোনাইজেশন মানে উপনিবেশবাদ, এই জিনিসগুলো, ডিকলোনাইজেশন সেটা রয়েছে। তারপরে পলিটিক্যাল ফিলোসফার্স, রাজনৈতিক যে সকল দার্শনিক আছে তাদের মন্তব্য সহ, লাইক কমিউনিজম মানে যে সকল পলিটিক্যাল আইডিওলজি আছে সবগুলো কিন্তু এখানে রয়েছে হিস্ট্রি এর মধ্যে আমরা কিন্তু বলছি। তো এই পার্টটা মানে বেসিক্যালি তোমার হিস্ট্রির মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি গেল, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি, পুরোটাই বিশ্বের ইতিহাস সম্পূর্ণরূপে কিন্তু চলে আসছে। এরপর যে পার্টটা আসছে তোমার সোসাইটির পার্টটা, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। এটা মানে হচ্ছে তোমার সোশিওলজির পার্টটা, ঠিক আছে। তো সোশিওলজির পার্টে তোমার যেটা এনসিআরটির যে বই আছে সেটার জন্য একদম পুরোপুরি আসে, বা রাম হাউজার বইও কিন্তু রয়েছে এখানে, পুরোপুরি কভার করবে ইন্ডিয়ান সোসাইটি, ভারতের সমাজ এবং ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, ভারতের যে সকল বৈচিত্র্যতা রয়েছে সেই সম্পর্কে। তারপর যে পার্টটা রয়েছে দেখো রোল অফ ওমেন, মানে সমাজে মহিলাদের অবস্থান এবং মহিলাদের অর্গানাইজেশন বা সংস্থা, পপুলেশন জনসংখ্যা অ্যান্ড অ্যাসোসিয়েশন, ইস্যুস, পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস, পভার্টি মানে দারিদ্রতা এবং উন্নয়নমূলক যে সকল ইস্যুগুলো রয়েছে, আরবানাইজেশন মানে শহরায়ন, দ্য প্রবলেমস অ্যান্ড দ্য রেমেডিস মানে কী কী সমস্যা রয়েছে এবং তার সমাধানগুলো কী কী, ঠিক আছে। তো এরপর আসছে তোমার ইফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি, মানে বিশ্বায়নের ফলে ভারতের সমাজে কী কী পরিবর্তন এসছে, এই পার্টটা গেল। তারপর আসছে তোমার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, সামাজিক এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে কমিউনালিজম, তারপরে রিজিওনালিজম অ্যান্ড সেকুলারিজম। তো এই যে পার্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে ডিটেলসে রয়েছে, মানে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতাবাদ, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু সব পরপর রয়েছে। তো এইটা তোমার সোসাইটি পার্ট গেল। এবার আসছে তোমার জিওগ্রাফি মানে ভূগোলের পার্টটা, সেলেন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, মানে ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে ওয়ার্ল্ডের যেগুলো আমরা দেখো 9, 10-এ পড়েছি বা তারও ছোটোবেলা থেকে পড়েছি, তো সেই জিনিসগুলোই রয়েছে, একটু হাই লেভেলের ডেপথে রয়েছে। তো তার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড তো তুমি এমনি ছোটোবেলায় পড়েছো, তো সেই জিনিসগুলো আছে। তারপরে কিন্তু জিওগ্রাফির যেগুলো বই আছে উপরের ক্লাসে, তো সেগুলো তুমি দেখতে পারো যে আজিদ হোসেনের বই আছে, তো এই জিনিসগুলো গেল। তো তারপরে দেখো ডিস্ট্রিবিউশন অফ দ্য কি ন্যাচারাল রিসোর্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে যে সকল ন্যাচারাল প্রাকৃতিক যে সকল সম্পদ আছে ভারত এবং বিশ্বে সারা পৃথিবী জুড়ে এবং দক্ষিণ এশিয়া এবং ভারতের যে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে, সেই সম্পর্কে ডিটেলসে রয়েছে। তার ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ফ্যাক্টর, কোন কোন কারণ রয়েছে এখানে এবং সেই কারণের বিভিন্নতাগুলো সম্পর্কে, ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে, এবং সারা পৃথিবী সহ ভারত সহ সারা পৃথিবীর যে অঞ্চলে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেই সম্পর্কে সব কিছু। এরপর আসছে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফেনোমেনন সাচ অ্যাজ আর্থকুইক, মানে হচ্ছে এটা তোমার প্রাকৃতিক ভূগোলে চলে যাচ্ছে। তো তোমার যেরকম ভূমিকম্প, তারপরে হচ্ছে সুনামি, টিসুনামি অ্যান্ড ভলকানিক, আগ্নেয়গিরি, সাইক্লোন, এই জিনিসগুলো সম্পর্কে রয়েছে। জিওগ্রাফিক্যাল ফিচার্স মানে ভৌগোলিক যে ফিচার্সগুলো রয়েছে, লোকেশান চেঞ্জেস অ্যান্ড ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স, ভৌগোলিক যে সকল ফিচার্সগুলো রয়েছে সেই সম্পর্কে, ইনক্লুডিং ধরো ওয়াটার বডিজ, ঠিক আছে, মানে জলাশয়, জলাধার বা বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস। তারপরে ফ্লোরা অ্যান্ড ফনা সম্পর্কে অ্যান্ড দ্য ইফেক্ট অফ সাচ চেঞ্জেস, ঠিক আছে। মানে বেসিক্যালি ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়ার্ল্ড জিওগ্রাফি পুরোটা টোটাল এখানে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 1-এর পার্টটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। এরপর নেক্সট আসছে হচ্ছে আমরা দেখো জেনারেল স্টাডিজ পেপার 2, যেটাকে শর্টে জিএস পেপার 2 বলা হয়। তো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি আর হচ্ছে গভর্নেন্স পার্টটা, ঠিক আছে। যদি একদম শর্টে বলা হয় যে জিএস পার্ট 2-তে কী কী আছে, তাহলে হচ্ছে ইন্ডিয়ান পলিটি আছে আর গভর্নেন্স আছে। তো তার জন্য দেখো জেনারেল স্টাডিজ পেপার 2-তে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তো এই জিনিসগুলো রয়েছে। তোমার গভর্নেন্স রয়েছে যেটা বললাম, সংবিধান রয়েছে, পলিটি রয়েছে, সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 2-তে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে বা যদি যাই আমরা, ভারতীয় সংবিধান, হিস্টোরিক্যাল অ্যান্ড আন্ডারপ্রিন্টিং, ঐতিহাসিক মানে আমাদের কনস্টিটিউশন বা
যে সংবিধান আছে সে কী করে তৈরি করেছে, সেটা কীভাবে চেঞ্জ হয়েছে, তার ফিচার্সগুলো কী কী, সংশোধনগুলো কী কী, সিগনিফিকেন্স কী কী, বেসিক স্ট্রাকচারগুলো কী কী, সেই সম্পর্কে এখানে রয়েছে। এরপর ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, আমাদের যে সকল যে ইউনিয়ন আছে এবং বিভিন্ন রাজ্যগুলো আছে তাদের ফাংশনগুলো কী কী সেই সম্পর্কে রয়েছে। ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস পারটেইনিং টু দ্য ফেডারেল স্ট্রাকচার, যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে তার কী কী দিক নির্দেশাবলী রয়েছে, তো সেই জিনিসগুলো। ডিভিশন অফ পাওয়ার, কোন কোন ক্ষেত্রে পাওয়ারগুলো সন্নিবিষ্ট করা হয়েছে বা ক্ষমতাগুলো লোকাল বডিতে এবং লোকাল স্তরে, সেই সম্পর্কে, এবং চ্যালেঞ্জেস এবং সেখানে কী কী চ্যালেঞ্জ আমরা আমাদের সামনে আসছে সেই সম্পর্কে। এরপর হচ্ছে তোমার সেপারেশন অফ পাওয়ার বিটুইন ভেরিয়াস অর্গানস, ডিসপুট বিটুইন দ্য মেকানিজম অ্যান্ড ইনস্টিটিউশন। সেপারেশন অফ পাওয়ার মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, তো তারপর হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে সেগুলো এবং কী কীভাবে সেগুলো দেখা যাচ্ছে, তো সেই সম্পর্কে রয়েছে এখানে। এরপরে তোমার কম্প্যারিজন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম, এবং কম্প্যারিজন করা মানে বেসিক্যালি কম্পেয়ার করা, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন স্কিম সম্পর্কে, তো উইথ দ্য অন অফ দ্য কান্ট্রিজ, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কিন্তু এটা কম্প্যারিজন করা, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। এরপর হচ্ছে তোমার পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার, আমাদের সংসদ এবং স্টেট লেজিসলেচার কী, তাদের স্ট্রাকচার কী, তারপর তারা কী করে ফাংশন করে। কন্ডাক্ট অফ বিজনেস, পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজ, তাদের পাওয়ার বা ক্ষমতাগুলো কী কী, কী কী প্রিভিলেজ তারা পায়, অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং আউট অফ দিস, এবং এখান থেকে কী কী ধরনের সুবিধা বা অসুবিধাগুলো রয়েছে, তো সেই সম্পর্কে রয়েছে। এরপর হচ্ছে তোমার স্ট্রাকচার মানে গঠন, অর্গানাইজেশন, সংস্থা, অ্যান্ড ফাংশনিং অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, ঠিক আছে। এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি কী করে কাজ করে, তারপর মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় এবং তার বিভিন্ন যে বিভাগগুলো আছে সরকারে, তো সেগুলো কীভাবে কাজ করে। প্রেশার গ্রুপস, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী যে সকল সংস্থা আছে ফর্মাল এবং ইনফর্মাল, তারা কীভাবে কাজ করে, এবং যে সকল অ্যাসোসিয়েশন বা সংস্থা রয়েছে তাদের কী কী রোল রয়েছে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। তারপর আসছে তোমার দেখো যাতে সেলেন্ট ফিচার্স অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের কী কী ফিচার্স রয়েছে সেই সম্পর্কে রয়েছে কিন্তু সিলেবাসটায়। এরপর দেখো যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, বিভিন্ন ধরনের সাংবিধানিক ক্ষেত্রে তাদের কী করে পোস্ট দেওয়া হয় এবং তাদের পাওয়ারগুলো কী কী, ক্ষমতা কী কী, ফাংশন কী কী, তাদের রেসপন্সিবিলিটি কী কী রয়েছে তাদের, এবং ভেরিয়াস কনস্টিটিউশনাল বডি এবং বিভিন্ন ধরনের যে সাংবিধানিক সংগঠন আছে তাদের কাজগুলো কী কী সেই সম্পর্কে রয়েছে। এরপর হচ্ছে তোমার স্ট্যাটিউটরি, রেগুলেটরি অ্যান্ড ভেরিয়াস কোয়াজি জুডিশিয়াল বডি, তো যে সকল বডিজ রয়েছে গভর্নমেন্টের, তো সেগুলো কোন কোন বডি এবং তাদের গঠন কী কী এবং তারা কীভাবে কাজ করে সেই জিনিসগুলো রয়েছে। তারপর দেখো গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড দ্য ইন্টারভেনশন ফর গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টরস, গভর্নমেন্টের যে সকল পলিসি বা আছে নীতি আছে তো সেগুলো কী করে কাজ করে, কী করে গঠন করা হয়, এবং তাতে কী কী ধরনের ইস্যু থাকে এবং সেটা সোশ্যাল ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কী করে ইউজ করা হয় এবং তাদের ডিজাইন কী করে করা হয়, ঠিক আছে, এই সম্পর্কে রয়েছে। তারপর ডেভেলপমেন্ট প্রসেসেস ইন দ্য ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, মানে উন্নয়নের ক্ষেত্রে তাদের কী করে ইউজ করা হয়। তারপর দেখো এনজিও, নন গভর্নমেন্ট বডি যেগুলো রয়েছে, এসএইচজি, তারপর ভেরিয়াস গ্রুপ যেগুলো আছে এগুলো কী করে কাজ করে, ঠিক আছে, ডোনার্স, তারপর ইনস্টিটিউশন অ্যান্ড দ্য শেয়ার স্টেক হোল্ডার, এদের কী কী কাজ, এরা কী কীভাবে তাদের গঠিত হয়। এরপর ওয়েলফেয়ার স্কিম ফর ভালনারেবল সেকশন অফ দ্য পপুলেশন বাই দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড দ্য পারফরমেন্স অফ দিস স্কিম, ধরো বিভিন্ন ধরনের স্কিম থাকে যেগুলো ওয়েলফেয়ার স্কিম, ধরো যেরকম আমাদের রেশন ব্যবস্থা, তো এগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোনভাবে এই ধরনের ওয়েলফেয়ার স্কিম চালায় এবং সেগুলোর কাজ কী, তো সেই জিনিসগুলো রয়েছে। মেকানিজম কী, এগুলো কী কী ল ফলো করে এরা এবং ইনস্টিটিউশনে, তো সেই জিনিসগুলো সম্পর্কে রয়েছে। অ্যান্ড দ্য বেটারমেন্ট অফ দ্য ভালনারেবল সেকশন, আমাদের সমাজের যে সকল পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদের উন্নয়নের জন্য এরা কী কীভাবে কাজ করে সেই সম্পর্কে, ঠিক আছে। তারপর তোমার দেখো যেটা ইস্যুস রিলেটিং টু দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সোশ্যাল সেক্টর, উন্নয়ন এবং যে সকল ব্যবস্থাপনা রয়েছে সোশ্যাল বা সামাজিক ক্ষেত্রে, তো সেগুলো কী কী, সার্ভিস রিলেটেড টু হেলথ, এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, তো স্বাস্থ্য, তারপরে হচ্ছে শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে কী কী ধরনের এদের সার্ভিস রয়েছে, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। ইস্যুস রিলেটেড টু পভার্টি অ্যান্ড হাঙ্গার, দারিদ্রতা এবং ক্ষুধার্ত, তো এই বিষয়ে যে কী কী ইস্যুস রয়েছে তো সেই সম্পর্কে, ঠিক আছে। এরপর তোমার দেখো ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ গভর্নেন্স, মানে জনপ্রশাসনের যে সকল ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টগুলো রয়েছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এগুলো কীভাবে কাজ করে, ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক গভর্নেন্স কী করে কাজ করে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান, মডেলস, সাকসেসেস, লিমিটেশান, এরা কীভাবে কাজ করে, এদের কোথায় লিমিটেশান আছে, কী কী করলে আরও ভালো হয়, কী কী আরও
ও সমস্যা রয়েছে বা কী কী কাজ ঠিকঠাক হচ্ছে, তো এইগুলো সম্পর্কে এখানে রয়েছে। সিটিজেন চার্টার, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যান্ড আদার মেজার্স, আরও যে সকল মেজার্সগুলো দেওয়া হয়েছে তো সেগুলো কী কী, ঠিক আছে। এরপর তোমার দেখো রোল অফ সিভিল সার্ভিসেস ইন এ ডেমোক্রেসি। তো একটা গণতন্ত্রে সিভিল সার্ভিসদের কী কী রোল থাকে, কী কী কাজ থাকে সেই সম্পর্কে রয়েছে। তারপর ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুড রিলেশন। এরপর তোমার আইআরএ পার্টটা শুরু হচ্ছে, ভারত এবং তার পাশের যে পার্শ্ববর্তী দেশ তাদের সাথে ভারতের কী ধরনের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো এরপর তোমার বাইল্যাটারাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল গ্রুপিংস অ্যান্ড এগ্রিমেন্ট ইনভলভিং ইন্ডিয়া অ্যান্ড দ্য অ্যাফেক্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট। তো এবার দ্বিপাক্ষিক এবং রিজিওনাল, স্থানীয় এবং সারা পৃথিবীব্যাপী যে সকল সংস্থা আছে তার সাথে কী কী অ্যাগ্রিমেন্ট, চুক্তি ভারতের আছে এবং তার সাথে কী কী অবস্থায় রয়েছে এবং ভারতের কী কী ইন্টারেস্ট রয়েছে আর কী কী করতে হবে, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। ইফেক্টস অফ পলিসিস অ্যান্ড পলিটিক্স অফ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। তো ধরো উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে কী কী ধরনের পলিসি গ্রহণ করা হচ্ছে এবং কী কী ধরনের পলিসি গ্রহণ করলে আরও ভালো হবে, তো সেই সম্পর্কে রয়েছে। আর সেখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট কী, মানে ভারতের স্বার্থ কী কী আছে, আর যারা ভারতীয়রা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তারা কী কী কোথায় কাজ করছে আর কী কী করলে আরও ভালো হবে, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, মানে সারা পৃথিবীব্যাপী যেগুলো গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, যেরকম ধরো WTO, ILO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, IMF, তো এরকম বিভিন্ন ধরনের সংস্থা, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো। তো এরপর দেখো যেটা রয়েছে ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, যেরকম আমরা বললাম ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। তারপরে যেগুলো রয়েছে ইউনাইটেড নেশন, এইগুলো এদের কী কী কাজ, স্ট্রাকচার কী, ইন্ডিয়ার সাথে রিলেশন কী, কী কী অবস্থায় এখন রয়েছে, এই জিনিসগুলো পুরোপুরি রয়েছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 2তে। তো এইভাবে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2 পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আসছে হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 3। তো সেটা হচ্ছে তোমার কী কী রয়েছে বা দেখি সেটাই আমরা। টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো তার মানে কি এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে, মানে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক্স তো না, ইউপিএসসিতে কিন্তু কোথাও কোনো ইকোনমিক্স নেই, ইউপিএসসিতে রয়েছে হচ্ছে ইকোনমি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি মানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির পার্টটা, তারপর এনভায়রনমেন্ট যেটা, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো দেখো ইন্ডিয়ান সিকিউরিটি যেটা রয়েছে, আর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এতগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 3তে, ঠিক আছে। তো এবার যদি আরও ডিটেলসে দেখি যে কী কী রয়েছে সিলেবাসে, তো সেখানে রয়েছে দেখো তোমার ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যুস রিলেটিং টু প্ল্যানিং, মোবিলাইজেশন, রিসোর্সেস, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো ভারতের অর্থনীতি এবং প্ল্যানিং যেগুলো রয়েছে, তো মোবিলাইজেশন আর রিসোর্সেস, কোন কোন জায়গায় কী কী রিসোর্স রয়েছে, গ্রোথ বা উন্নয়ন কী কী রয়েছে, উন্নয়ন এবং এমপ্লয়মেন্ট বিভিন্ন ক্ষেত্রে চাকরির বিভিন্ন কিন্তু অবস্থানগুলো কী কী এই সম্পর্কে, মানে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড সব ধরনের জিনিসপত্র এখানে রয়েছে তোমার। তার জন্য কিন্তু ইকোনমিক সার্ভে কিন্তু অবশ্যই দেখতে হয়। এরপর তোমার ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং ফ্রম ইট, মানে হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ মানে হচ্ছে সবাইকে একসাথে নিয়ে যে গ্রোথ বা প্রবৃদ্ধি হয় সেই জিনিসটা, মানে সার্বজনীন প্রবৃদ্ধি, তো সেই জিনিসটা রয়েছে এবং তার সাথে ইস্যু রিলেটেড যে টপিকগুলো সেই জিনিসগুলো। এরপর তোমার রয়েছে যেটা গভর্নমেন্ট বাজেটিং, মানে গভর্নমেন্ট কী করে, সরকার কী করে বাজেট তৈরি করে, তো সেই জিনিসটা। এরপর মেজর ক্রপিং প্যাটার্নস ইন ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রি, আমাদের দেশে যে সকল শস্য হয় তো কোন কোন জায়গায় কী কী ধরনের শস্য হয় সেই ধরনের রয়েছে। ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন, বিভিন্ন ধরনের তোমার কৃষিকাজ, ইরিগেশন সিস্টেম, স্টোরেজ কী করে শস্য স্টোরেজ করা হয়, ট্রান্সপোর্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়, মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রসিডিওর, তো যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো তো মার্কেটিং করতে হবে, তো এগুলো এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে কীভাবে সেগুলো প্রডিউস করা হয়, মানে তৈরি হয় এবং সেগুলো কী করে এক এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় যেগুলো। তারপরে ইস্যুস রিলেটেড, এই ইস্যু রিলেটেড যে সকল জিনিস সবই রয়েছে। টেকনোলজি মানে ইলেকট্রনিক্স টেকনোলজি এর সাথে ব্যবহার করে সেগুলো কীভাবে ইউজ করা হচ্ছে, অ্যান্ড দ্য ফার্মার্স এবং ফার্মারদের অবস্থা কী, এই জিনিসগুলো তোমার রয়েছে। তারপর তোমার ইস্যুস রিলেটেড টু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ফার্ম সাবসিডিজ অ্যান্ড দ্য মিনিমাম সাপোর্ট প্রাইসেস, মানে যেটা MSP, তারপরে মিনিমাম সাপোর্ট প্রাইস সম্পর্কে রয়েছে। তারপর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা PDS, তোমরা দেখে থাকবে বিভিন্ন লরিতে এরকম লেখা থাকে PDS সিস্টেম, মানে বিভিন্ন ধরনের যেটা রেশন সিস্টেম সেই সব জিনিসগুলো। অবজেক্টিভ কী, ফাংশন কী কী করে ফাংশন করে, তারপরে লিমিটেশন কী কী রয়েছে এখানে। তারপর হচ্ছে ইস্যুস অফ বাফার স্টক অ্যান্ড ফুড সিকিউরিটি কী কী রয়েছে, টেকনোলজি মিশনস অ্যান্ড ইকোনমিক্স অফ অ্যানিমাল রেয়ারিং, ঠিক আছে।
তো এখানে কী কী ইকোনমিক্স রয়েছে এবং তার অ্যানিমাল লার্নিং সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে, ঠিক আছে, মানে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড সব ধরনের জিনিস। তো তারপর দেখো জিনিসটা রয়েছে তোমার ফুড প্রসেসিং, খাদ্য প্রক্রিয়াকরণ অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রি, তার সাথে রিলেটেড যে সকল শিল্পগুলো রয়েছে এবং তার স্কোপ কী 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 সিগনিফিকেন্স রয়েছে, তাদের লোকেশন কী, অবস্থান কী কী, তারপরে তোমার আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম রিকোয়ারমেন্ট, এখানে কী কী রিকোয়ারমেন্ট দরকার, মানে কী কী খামতি রয়েছে, সেই জিনিসগুলো ঠিক করলে আমাদের আরও ভালো হবে। অ্যান্ড দ্য চেইন ম্যানেজমেন্ট, তো এই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কী করে কাজ করছে। তারপর তোমার ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, আমাদের দেশে ল্যান্ড রিফর্ম কী করে হচ্ছে। ইফেক্টস অফ লিবারালাইজেশন অফ ইকোনমি, আমাদের দেখে যেটা রয়েছে তোমার এলপিজি মডেল, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটা সম্পর্কে। চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, শিল্প নীতি কী করে চেঞ্জ হয়েছে আমাদের, তো তারপরে আমাদের যে গ্রোথে প্রবৃদ্ধির উপর সেটা কীভাবে কাজে লেগেছে সেই জিনিসটা রয়েছে। এরপর তোমার ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, তো পরিকাঠামো কী কী, তারপরে এনার্জি, পোর্ট, রোড, এয়ারপোর্ট, রেলওয়েজ, তো এইসব ক্ষেত্রে কীভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো উন্নয়ন হয়েছে। তারপর হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট মডেল, তো কী কী কারণে তোমার ইনভেস্টমেন্ট আমাদের হয়েছে এখানে, তার মডেলগুলো কী কী। এরপর যেটা দেখো যেটা আসছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড এফেক্টস ইন এভরিডে লাইফ, তো আমাদের প্রতিদিনকার লাইফে এটা কী কী এফেক্টস করছে, কী কী চেঞ্জ আসছে, মানে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা এখান থেকে শুরু হচ্ছে। অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের কী কী অ্যাচিভমেন্ট এসছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ইসরো কী কী অ্যাচিভমেন্ট করেছে, এটা একদম মাস্ট, তো এর মধ্যে আসবেই। তারপরে ইন্ডিজাইজেশন অফ দ্য টেকনোলজি অ্যান্ড ডেভেলপিং নিউ টেকনোলজি, যেটা বললাম একটু আগে, নতুন নতুন টেকনোলজি কী কী আসছে। অ্যাওয়ারনেস ইন দ্য ফিল্ড অফ আইটি স্পেস, ঠিক আছে, কী কী অ্যাওয়ারনেস আসছে আমাদের। তারপরে কম্পিউটার, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড ইস্যুস রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে আইপিআর, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে রয়েছে। কনজারভেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, মানে বেসিক্যালি এখানে তোমার এনভায়রনমেন্টাল ইকোলজি পার্টটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কে, লিঙ্কেজ বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, তোমার এখানে তোমার কিন্তু যেটা ইন্ডিয়ান সিকিউরিটি যে পার্টটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তারপর রোল অফ এক্সটার্নাল স্টেট অ্যান্ড দ্য নন স্টেট অ্যাক্টর্স অ্যান্ড ক্রিয়েটিং চ্যালেঞ্জেস ইন্টারনাল সিকিউরিটি, মানে আমাদের বহিঃশত্রু এবং দেশের ভিতর যে সকল শত্রু আছে তো তাদের সাথে কী করে ডিল করা হচ্ছে, আর কী কী চেঞ্জ আসছে তার জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো রয়েছে। চ্যালেঞ্জেস অফ দ্য ইন্টারনাল সিকিউরিটি থ্রু কমিউনিকেশন নেটওয়ার্ক, রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে কী কী কাজ করছে এবং সিকিউরিটি চ্যালেঞ্জেস, মানে কী কী সিকিউরিটি চ্যালেঞ্জ আমাদের রয়েছে। বেসিক অফ সাইবার সিকিউরিটি কী কী, মানি লন্ডারিং, ঠিক আছে, অ্যান্ড ইটস প্রিভেনশন, তো মানি লন্ডারিং কী করে আরও কমানো যায় সে সম্পর্কে রয়েছে। এরপর দেখো সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট বর্ডার এরিয়াতে কী কী আমাদের সিকিউরিটি চ্যালেঞ্জেস রয়েছে। লিঙ্কেজ অফ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড টেরোরিজম, অর্গানাইজড ক্রাইম কী করে হচ্ছে এবং সন্ত্রাসবাদ কী করে ছড়াচ্ছে এবং তার জন্য কী কী স্টেপ নেওয়া যায়, তো সেই জিনিসগুলো রয়েছে। এরপর ভেরিয়াস সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড এজেন্সিস অ্যান্ড দেয়ার ম্যান্ডেট, তো ভেরিয়াস যেগুলো আমাদের সিকিউরিটি ফোর্স রয়েছে আমাদের দেশে বিভিন্ন ধরনের, তো সেগুলো কীভাবে কাজ করে, কী কী স্টেপ আরও নেওয়া দরকার আমাদের, এই সমস্ত কিন্তু তোমার এইভাবে টোটাল তোমার জেনারেল স্টাডিজ পেপার 3 কমপ্লিট হচ্ছে। নেক্সট আসছে তোমার হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 4, সেটা হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, মানে জিএস পেপার 4-এর, মানে যেটা বেসিক্যালি এথিক্স পেপার শর্টে আমরা বলে থাকি। তো এবার যদি দেখা হয়, দেখো জিএস পেপার 4 হচ্ছে দুটো পার্ট থাকে, একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে তোমার কেস স্টাডি পার্ট। তো এখানে থিওরি পার্টে দেখো যেগুলো রয়েছে তোমার এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেরেন্স, এসেন্স, ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স অ্যান্ড হিউম্যান অ্যাকশনের সাথে এথিক্সের কী কী রিলেশন, ফর ডাইমেনশন অফ এথিক্সের ডাইমেনশনগুলো কী কী, এথিক্স ইন প্রাইভেট এবং পাবলিক রিলেশনে এথিক্সের কী কী সম্পর্ক, হিউম্যান ভ্যালুস কী কী রয়েছে মানুষের, লেসন্স ফ্রম দ্য লাইফস অফ দ্য টিচিং অফ গ্রেট লিডার, মানে যে সকল ইন্ডিয়ান ফিলোসফার আছে তাদের লাইফ থেকে আমরা কী কী জানতে পারি। তো এখানে ইন্ডিয়ান ফিলোসফার এবং ওয়েস্টার্ন ফিলোসফার সবাই কিন্তু এখান থেকে করতে হবে। তারপর রোল অফ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন, আমাদের লাইফে কী কী এদের রোল রয়েছে, অ্যান্ড ক্রিয়েটিং ভ্যালুস তৈরি করার জন্য আমাদের জীবনে। এবার দেখো অ্যাটিটিউড কী কী, তাই অ্যাটিটিউডের কন্টেন্ট, স্ট্রাকচার, গঠন কী, ফাংশন কী কী এদের, এবং ইটস ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশন উইথ থট অ্যান্ড বিহেভিয়ার, আমাদের চিন্তাভাবনা এবং যে আমাদের ব্যবহার তার উপর ডিপেন্ড করে এই জিনিসটা, তো সেটা সম্পর্কে রয়েছে। মোরাল এবং পলিটিক্যাল অ্যাটিটিউডটা কী কী এবং সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসুয়েশন,
এতে সামাজিকভাবে কী কী ধরনের চাপ আমাদের উপর ডিপেন্ড করে এবং তার উপর ভিত্তি করে আমাদের কী কী অ্যাটিটিউড চেঞ্জ হয়, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এরপর হচ্ছে তোমার অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ইন সিভিল সার্ভিস, ঠিক আছে। তারপর ইন্টিগ্রিটি রয়েছে, ইম্পার্সিয়ালিটি অ্যান্ড নন পার্টনারশিপ, অবজেক্টিভিটি কী কী, তারপর তোমার ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, তুমি যেহেতু পাবলিক সার্ভিসে যাচ্ছ তো সেখানে তোমার কী কী ডেডিকেশন থাকা উচিত, এমপ্যাথি হচ্ছে, তারপরে টলারেন্স আছে, অ্যান্ড কম্পেশন টুয়ার্ডস দ্য উইকার সেকশন। তারপরে ধরো আমাদের সমাজে যে সকল পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তো তাদের উন্নতির জন্য কী কী করা দরকার, তো সেই জিনিসগুলো রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট কী তার, এবং তাদের ইউটিলিটিস ইন অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স, মানে প্রশাসন এবং গভর্নেন্সে কী কী ধরনের কাজ করা দরকার, তো সেই সম্পর্কে রয়েছে। কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার অ্যান্ড ফিলোসফার্স অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, যেটা বললাম ভারতীয় যে সকল থিঙ্কার আছে, চিন্তাবিদ এবং বিদেশি মানে ওয়েস্টার্ন যারা আছে তো তাদের, শুধু বিদেশি মানে সারা পৃথিবী জুড়ে যেরকম নাম করা ওয়েস্টার্ন ফিলোসফার রয়েছে তো তাদের কী কী থিওরি রয়েছে তো সেই সম্পর্কে কিন্তু রয়েছে। এরপরে তোমার পাবলিক সায়েন্স সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভ্যালুজ আর এথিক কী কী রয়েছে, কী কী তোমার জনপ্রশাসনে, ঠিক আছে। স্ট্যাটাস অ্যান্ড প্রবলেমস, কী কী সমস্যা রয়েছে, তোমার এথিক্যাল কনসার্ন এবং সেখানে কী কী এথিক্যাল কনসার্ন রয়েছে। ডাইলেমা আছে, ধরো তুমি দ্বিধাবিভূতি যে এই পজিশনে আমি কী করবো না, কোনটা করা উচিত আমার, কোনটা করা উচিত না, তো এই ধরনের জিনিসগুলো। তারপর প্রাইভেট ইনস্টিটিউশনে কী কী এথিক্যাল জিনিস মেনে চলতে হয়, কোনটা মেনে চলতে হয় না, লজ রুলস রেগুলেশন, ঠিক আছে, যে নিয়ম নীতিগুলো মেনে চলতে হয়। কনসাইস অ্যান্ড সার্ভিস অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, নৈতিক প্রশাসন কী করে চালাতে হয়। তো এথিক্যাল গভর্নেন্স গেল, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, স্ট্রেনথেনিং দ্য এথিক্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস, তোমার যে মোরাল ভ্যালু কী করে তুমি আরও ভালো করবে গভর্নেন্সে, সেটা তার একটা ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট, সেই জিনিসটা। এথিক্যাল ইস্যুস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আন্তর্জাতিক সম্পর্কে তুমি এথিক্যাল ওয়ে কী করে কাজ করতে হবে। অ্যান্ড ফাংশন অ্যান্ড কোঅপারেটিভ গভর্নেন্স, মানে একসাথে কোঅপারেশনের মাধ্যমে কী করে গভর্নেন্সটা চালানো দরকার, এই জিনিসটা গেল। তারপর তোমার প্রবিটি ইন গভর্নেন্স, কনসেপ্ট অফ পাবলিক সেক্টর কী কী, ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স অ্যান্ড প্রবিটি, ফিলোসফিক্যাল গভর্নেন্স কী, তারপর ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্ট, কোনো ধরনের কোনো ইনফরমেশন কী করে শেয়ার করতে হয় এবং সেখানে কী কী ট্রান্সপারেন্সি রাখতে হয়, তো সেই জিনিসগুলো এটা গভর্নমেন্টের ক্ষেত্রে। রাইট টু ইনফরমেশন মানে আরটিআই যেটা, কোডস অ্যান্ড এথিক্স কী কী ফলো করা দরকার, কোডস অফ কন্ডাক্ট কী কী নিয়মিত ফলো করতে হয়, সিটিজেন চার্টার, ঠিক আছে, নাগরিকদের যে চার্টার রয়েছে, ওয়ার্ক কালচার, কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, কী করে সার্ভিস ডেলিভারি করা দরকার, ইউটিলাইজেশন অফ পাবলিক ফান্ড, যে সকল পাবলিক ফান্ড রয়েছে তো সেটা সঠিকভাবে কী করে ইউজ করা দরকার না, চ্যালেঞ্জেস অফ করাপশান, তো যে ধরনের তোমার করাপশন বা দুর্নীতি আছে তো সেখানে কী কী সিচুয়েশানে কী কী করা দরকার, ঠিক আছে, তো এই জিনিসগুলো আছে। তারপর আছে তোমার কেস স্টাডি অন অ্যাবভ ইস্যু, তো ওপরে এই যে ইস্যুগুলো কথা বললাম এই সম্পূর্ণ সব কিছু রিলেটেড কেস স্টাডি, সেটা হচ্ছে তোমার পার্ট 2তে থাকছে। ফার্স্টে আমরা বলেছি পার্ট 1 আর পার্ট 2 থেকে। পার্ট 1 হচ্ছে তোমার থিওরি রিলেটেড সব কোশ্চেন তোমার জিএস পেপার 4-এ মানে এথিক্সের যে পেপারটায়, আর পার্ট 2তে হচ্ছে তোমার কেস স্টাডিজ, মানে একটা সিচুয়েশান দিয়ে দেবে, সেই সিচুয়েশানের উপর বেস করে তুমি কী কী ডিসিশন নেবে। তার মানে হচ্ছে তুমি অ্যাজ এ ফিউচার কালেক্টর বা অ্যাজ এ সিভিল সার্ভেন্ট ফিউচারে তুমি কী কী স্টেপ নেবে এই সিচুয়েশানে নিলে ভালো হবে, বেস্ট হবে, তার উপর বেস করে হচ্ছে কোশ্চেনগুলো থাকবে, আর সেটাই হচ্ছে তোমার কেস স্টাডিজ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার কমপ্লিট হচ্ছে। তো এইভাবে তোমার জেনারেল স্টাডিজ 1 2 3 4 এইভাবে পুরো সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস তোমার জেনারেল স্টাডিজ 1 2 3 4 মেইনসের। তো এটাই পুরোপুরি সিলেবাস। তো নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হয়ে গেছে, বুঝতে পেরেছো যে কী কী সিলেবাস থাকে তোমার মেইনসে। তো এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কী কী বই পড়তে হবে ডিটেলসে দেখো ভিডিও করা আছে সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি বুকস প্লেলিস্টে আমাদের, তো সেখানে যাও ডিটেলসে সব ভিডিও পেয়ে যাবে। তো সেই বইগুলো তোমরা কিনে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো, ঠিক আছে। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি অনলাইনে। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে কিন্তু 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে আমাদের পেইড ব্যাচে পড়ার জন্য, ঠিক আছে। আমরা কিন্তু শুরু করেছি। তো আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপও কিন্তু আমরা অপশনাল পেইড ব্যাচ শুরু করছি। তো যদি তোমরা এই ব্যাচে পড়তে চাও আমাদের পেইড ব্যাচে তো তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766। তো তুমি ধরো যে ক্লাসেই পড়ো, ধরো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো বা যা কিছুই করছো কোনো প্রবলেম নেই, তুমি শুরু করতে পারো, ঠিক আছে। কারণ পুরোটাই অনলাইন হবে, তোমার কোথাও আসতে হবে না বা যেতেও হবে না, পুরোটাই তুমি অনলাইনেই করতে পারবে, ঠিক আছে। তো যদি পড়তে চাও আমাদের পেইড ব্যাচে তো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ডিটেলসে সব জানানো হবে। আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে,
ঠিক আছে। আর আমাকে ইনস্টাগ্রামে তোমরা জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিক হীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikheera.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আসছে, তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো, ঠিক আছে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছতে পারবো। আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো টাটা, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।